গুড মর্নিং ফ্রম চণ্ডীগড়। এখন ঘড়িতে বাজে প্রায় 9:30। আজকে আমাদের গন্তব্য হচ্ছে পাটনিটপ। তো গুগল ম্যাপ অনুযায়ী পাটনিটপের ডিস্টেন্স যেটা দেখাচ্ছে মোটামুটি 450-410-15 কিলোমিটার মতো। তো সময় লাগবে মোটামুটি 9 থেকে 9.5 ঘন্টা। তো দুটো বাইকে আমাদের একটু সমস্যা হয়েছে, সেটা হচ্ছে যে রূপের বাইকের ফগ লাইটটা প্রবলেম করছে, একদিকের ফগ লাইটটা জ্বলছে, একদিকেরটা জ্বলছে না, আর টুকার বাইকে হর্ন বাজছে না। তো এইভাবে অতটা কিলোমিটার চালানোটা একটু ডিফিকাল্ট। তো আমাদের প্রথম কাজ যেটা হবে সেটা একটা মেকানিক খুঁজে গাড়িগুলোকে ঠিক করতে হবে। আর ওয়েদার যদি বলো, ওয়েদার এখনও রোদ্দুর এখানে ওঠেনি, এছাড়া ঠান্ডা ঠান্ডা ভাব রয়েছে। তো মেকানিকের কাছে চলো পৌঁছোই। অচেনা জায়গায় মেকানিক পাওয়াটাও একটু মুশকিলের ব্যাপার। আর এত সকালে কোনো দোকানপাট খুলেছে বলে তো মনে হচ্ছে না। তোমরা আশেপাশে দেখতেই পাচ্ছ সেরকম কিছু খোলেও নি, কিছু নেইও। ও লোকাল লোককে জিজ্ঞেস করে কোনো হেল্প নিতে হবে, কারণ মেকানিক পাওয়াটা খুব জরুরি। কারণ পাহাড়ি রাস্তায় হর্ন ছাড়া যাওয়াটা বেশ চাপের ব্যাপার। এখান থেকে রাস্তাটা দুটো ভাগ হয়ে গেছে। ডান দিকে যদি আমরা চলে যাই তাহলে চলে যাব আমরা চণ্ডীগড়ের ভেতরে, আর বাঁ দিক দিয়ে আমরা যেটা পাবো সেটা হচ্ছে লুধিয়ানার রাস্তা। সামনে একটা বোর্ড দেখা যাচ্ছে, দেখো তোমরা ভালো করে খেয়াল করলে বুঝতে পারবে যে এখানে সোজা যে রাস্তাটা দেখাচ্ছে সেটা লুধিয়ানার দিকে। আগের সিগনালে যেখানে দাঁড়ালাম সেখানে একটা বাইক রিপেয়ারিং শপ ছিল, সেটা পেরিয়ে। তো সেখানে রূপের ফগ লাইটটা ঠিক করতে দেওয়া হয়েছিল, বাট আনফর্চুনেটলি সেটা হলো না। তারপরে হেডলাইটটা একটু প্রবলেম হওয়া শুরু হলো, আর টুকার হর্নটা এখনও অবধি সারানো যায়নি। তো যাই হোক, চলো আমরা লুধিয়ানার দিকে এগিয়ে যাচ্ছি। এখন লুধিয়ানা ক্রস করে আমরা যাব জলন্ধরের পর পাঠানকোট হয়ে আমরা পাটনিটপের দিকে এগোবো। ওয়েদার ভালোই রয়েছে আপাতত, যেটা যাচ্ছি রাস্তাও খুব সুন্দর। এর আগে কখনো পাঞ্জাব আসিনি আমি, তো এই প্রথম আমি পাঞ্জাবের ওপর দিয়ে বাইক চালাচ্ছি বা ট্রাভেল করছি, যাই বলো না কেন তোমরা। তো পাঞ্জাবের ভেতর ঢুকছি না, পাঞ্জাবকে বাইপাস করছি আমরা জেনারেলি। তো বাইপাস করে আমরা কাশ্মীরের দিকে এগিয়ে যাব। বাট পাঞ্জাব শহরটা, পাঞ্জাব জায়গাটা বারবারই টিভিতে দেখেছি, সিনেমায় দেখেছি। তো অভূতপূর্ব জায়গা আমার মনে হয়েছে, তো কিন্তু কোনো দিন আসার সৌভাগ্য হয়নি, পাঞ্জাবকে এক্সপ্লোর করার সৌভাগ্য হয়নি। তো আশা করছি ভবিষ্যতে কোনো দিন আসবো এই বাইক নিয়ে বা গাড়ি নিয়ে, কখনো আসবো, এসে পাঞ্জাবকে এক্সপ্লোর করব। কারণ রোড ট্রিপ করতেই আমার বেশি ভালো লাগে। তো রোড ট্রিপ করার জন্যই বেরিয়ে পড়া। তো এইটার জন্য আসবো একদিন, কোনো না কোনো দিন পাঞ্জাবে আসবো এবং পাঞ্জাবকে এক্সপ্লোর করবো। তো মানে আমরা লুধিয়ানাকে ক্রস করছি, মানে লুধিয়ানাকে বাইপাস করে আমরা এগিয়ে যাচ্ছি। এই লুধিয়ানা সম্পর্কে যদি বলতে চাই তাহলে লুধিয়ানাকে বলে ম্যানচেস্টার অফ ইন্ডিয়া। কারণ এখানে এত শিল্প আছে, এত কিছু রয়েছে যে এই জায়গাটাকে বলা হয় পাঞ্জাবের ওয়ান অফ দ্য বেস্ট সিটিজ, লুধিয়ানা শহরটাকে। চারিদিকে শুধু সবুজ আর সবুজ, এরই মাঝখানে একটা জায়গা দাঁড়িয়ে ছবি তুলতে গিয়ে আমার যে বাকি বন্ধুরা ছিল তারা কিছুটা এগিয়ে গেছে। তো যাই হোক, চলো যাওয়া যাক আস্তে আস্তে, ওদেরকে দেখতে পাই কত দূরে জানি না। এই সবুজের মধ্যে দিয়ে গাড়ি চালানো, এই শরতের আকাশের মতো সুন্দর যে মেঘ ভেসে বেড়াচ্ছে ভেজা ভেজা তুলোর মতো, দেখতে বেশ ভালো লাগে। মনে হয় যে বাড়ির কাছেই রয়েছি, বাড়ির পাশেই রয়েছি। তো পুজো পুজো একটা অনুভূতি মনের মধ্যে ডাক দেয়। কিন্তু যাই হোক, পুজো আসতে এখন অনেক দেরি। আমরা লাদাখের পথে চলেছি। প্রথমে তো বিশ্বাসই হয়নি যে আমরা বাইক নিয়ে লাদাখ যাব। এই প্ল্যানটা তোমাদেরকে আমি বলবো এর পরের কোনো সময়। অনেকটা টেনে আসার পর অবশেষে টুকায়ের দেখা পেলাম। বেশ খানিকটা জোরেই চালাতে হলো এইটুকু পথ, নাহলে এদের দেখা পাচ্ছিলাম না, অনেকটা এগিয়ে গেছিলো এরা। তো যাই হোক, দেখা পাওয়াটা খুব জরুরি ছিল, তার কারণ হচ্ছে সবাই একসাথে এসে সোলো ড্রাইভ করতে মোটেই ভালো লাগে না। আর পিছনে যে বসে আছে আমার বউ, তার সাথে কথা বলাই যায় না এই হাওয়ার মধ্যে। তো সামনে কাউকে দেখতে পেলে, পাশে কাউকে দেখতে পেলে চালাতে ভালো লাগে, একটা কনফিডেন্স আসে।
তো এই ফাঁকা রাস্তা, দুপাশে জঙ্গল, সবুজে ঘেরা রাস্তার মধ্যে দিয়ে আমরা এগিয়ে যাচ্ছি। ম্যাপ চালাচ্ছি না, তাই এক্স্যাক্টলি বলতে পারছি না কোন জায়গাটায় রয়েছি, তবে আমাদের ডিস্টেন্স জলন্ধর থেকে প্রবাবলি অনেকটাই দূরে রয়েছি আমরা, কারণ আমাদের নেক্সট ডেস্টিনেশন যেটা হতে চলেছে সেটা জলন্ধর। এই যে রাস্তা, তাদের মাঝে মাঝে এই ছবি তোলার একটা ইচ্ছে জেগে উঠছে। এই সুন্দর সবুজে ঘেরা রাস্তার মধ্যে একটা অদ্ভুত মাহাত্ম্য আছে, কিন্তু সামনে একটু জ্যাম রয়েছে মনে হচ্ছে। কিছু কি হয়েছে নাকি বলতো? মনে হচ্ছে কোনো অ্যাক্সিডেন্ট হয়েছে। এই মুশকিল, এতটা পথ যাবো রাস্তায়, তার মধ্যে এই রকমের ঘটনা ধরলে মনটা খুবই বিচলিত হয়ে ওঠে। হে 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 হে, আরে বাইকের মনে হচ্ছে কলিশন। খুবই খারাপ পরিস্থিতি। কোনো রোড ট্রিপে বেরিয়ে এই ধরনের দুর্ঘটনা দেখলে মোটেই মনটা ভালো থাকে না। দু চাকায় চলা সবসময় বেশ ঝুঁকিপূর্ণ, আর প্রপার রাইডিং গিয়ার না থাকলে দু চাকার ভরসাতে এই রোড ট্রিপ করা বা দু চাকার ভরসাতে অতি গতিতে চলা, এটা সত্যিই একটা ঝুঁকিপূর্ণ ব্যাপার। প্রাণের সংশয় থেকে যায় বই কি। মাথায় হেলমেট থাকাটা খুবই জরুরি। যারা অ্যাক্সিডেন্ট হয়েছিল তাদের দেখে মনে হলো না তারা কোনো হেলমেট পরে বাইকটা চালাচ্ছিল। তো হেলমেট থাকাটা খুবই জরুরি মাথায়, কারণ এই হেলমেট মানুষের প্রাণ বাঁচাতে বড় সাহায্য করে। আর এটা আমার থেকে ভালো হয়তো কেউ বলতে পারবে না, কারণ আমারও একবার এই হেলমেটের দৌলতেই প্রাণে বেঁচে ফিরে আসা। স্করপিওর সাথে মুখোমুখি কোলাশন হয়েছিল, মাথায় হেলমেটটা ছিল বলে সে যাত্রায় প্রাণে বেঁচেছিলাম। তবে হেলমেট যে সবসময় বাঁচিয়ে দেয় তাও নয়। এই কিছুদিন আগেই আমরা আমাদের এক অতি কাছের ভাইকে হারিয়েছি, তারও মাথায় হেলমেট ছিল, কিন্তু কিছু করার নেই, এটা মেনেই তো এগিয়ে যেতে হবে। তবে সেফটি অ্যান্ড সিকিউরিটি মেজারটাকে সবসময় মাথায় রাখতে হবে। প্রপার হেলমেট, প্রপার বাইকিং গিয়ার্স, প্রপার গ্লাভস, নি গার্ড, জ্যাকেট, এগুলো ব্যবহার করাই শ্রেয়। আর যখন আপনি কোনো বড় রোড ট্রিপে যাবেন তখন এগুলো অবশ্যই ক্যারি করবেন। বাইক একটু আপনার কম দামি হতে পারে, লাগেজ একটু আপনার কম দামি হতে পারে, কিন্তু কখনোই নিজের সেফটি সিকিউরিটির সাথে কম্প্রোমাইজ করবেন না। আপনি একা যান বা দোকা, মনে রাখবেন বাড়িতে আত্মীয় স্বজনরা আপনাদের চিন্তায় সবসময় অস্থির হয়ে থাকে। এই ধরনের নিউজ সত্যিই খুব বিপজ্জনক। যাই হোক, একটু দাঁড়াই। অনেকটা রাস্তা পেরিয়ে এসেছি আমরা, দাঁড়িয়েছিলাম একটা জায়গায়। সেখানে দাঁড়িয়ে টুকাইয়ের হর্নটা প্রথমে সারানো হয়েছে, কারণ রাস্তায় যেভাবে দুর্ঘটনা দেখলাম তাতে হর্ন বা লাইট ছাড়া যাওয়াটা খুবই মারাত্মক একটা ব্যাপার হতো। তার মধ্যে আমরা কিছুক্ষণ দাঁড়িয়ে লাঞ্চ করেছি। লাঞ্চ করার পর আমরা আবার বেরিয়ে যাওয়ার পর অনেকটা চলে এসেছি আমরা। এখন ঘড়িতে প্রায় 5টা, পৌনে 5টা বাজে। আমরা পাঠানকোটের কাছাকাছি প্রায় পৌঁছে গেছি, কারণ তোমরা বুঝতেই পারছো বাদিকে পাহাড় শুরু হয়ে গেছে। তো পাঠানকোট প্রায় মনে হয় পৌঁছে যাওয়া উচিত। ম্যাপটা চালিয়ে একবার দেখে নিতে হবে। এখান থেকে পাটনিটপের ডিস্টেন্স অনেকটাই, কী করে যাব সেটা জানি না এখনও, কারণ আমাদের উদ্দেশ্য পাটনিটপই। তো এই রাস্তায় ম্যাপ চালু করতে হবে, যার কারণ হচ্ছে কতটা ডিস্টেন্স বাকি আছে আমরা এখনও বুঝতে পারছি না। তো সেটা জানার জন্য একটু দাঁড়াতে হবে। তো দেখি সামনে কোথাও যদি ঠিকঠাক জায়গা পাই একটু দাঁড়িয়ে নেব। আশেপাশের যা সৌন্দর্য, তাতে 2-5 মিনিট দাঁড়িয়ে নিলে মন্দ হয় না। বাঁদিকে অলরেডি পাহাড় শুরু হয়ে গেছে, দেখতেই পাচ্ছ তোমরা। ডান দিকে সূর্যের আলো অন্য পাহাড়ে এসে পড়েছে, সুন্দর দেখতে লাগছে। এর মধ্যে দিয়ে আমরা চলেছি। পাঠানকোটকে বাইপাস করে আমরা কিছুটা এগিয়ে এসেছি। এই জায়গাটা প্রবলি খাটুয়া।
ও, রাস্তার অবস্থা বেশ বেহাল। যত পাহাড়ে উঠছি তত রাস্তার অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। জানি না এভাবে আর কতটা পথ অফ রোডিং করতে হবে। রাস্তার অবস্থা কিন্তু বেশ বেহাল। দেখছো লরিটা কিভাবে গায়ের পাশ দিয়ে যাচ্ছে। মাঝে মাঝে ভালো রাস্তা পাওয়া গেলেও খারাপ রাস্তার সংখ্যাও কিন্তু কম নয়। একটু সামনে একটা বোর্ড দেখা যাচ্ছে, দেখা যাক ওখানে কি লেখা আছে, আমরা কতটা পৌঁছলাম। পাটনিটপ তো অনেক দূর, দেখা যায় এখানে কি লেখা আছে। উদামপুর 75 কিলোমিটার। মানে আমাদের পরের যে ডেস্টিনেশনটা হতে চলেছে সেটা উধামপুরই রাখতে হবে। ও ভাই সাহেব, সামনের ভিউটা দেখো, জাস্ট সামনের ভিউটা দেখো। আমি জানি না ভিডিওতে কতটা বেটার আসছে, বাট খালি চোখে অসাধারণ দেখতে লাগছে। দাঁড়া ভাই, দাঁড়া দাঁড়া দাঁড়া। ছবি তুলে আমরা যেটা ডিসাইড করলাম যে আজকে আমরা উধামপুর অবধি যাব, তার কারণ অলরেডি প্রায় 6টা বাজে। তো এখান থেকে উধামপুরের ডিস্টেন্স প্রায় 2.5-3 ঘন্টা তো লাগাই উচিত। তো পাটনিটা পৌঁছানোটা একটু রিস্কি হয়ে যাবে। আর স্টিল চলো উধামপুর অবধি পৌঁছোই, গিয়ে তারপর দেখি যে যেতে পারবো কি না পাটনিটা। বাট প্রাইমারি অবজেক্টিভ আমাদের আপাতত উধামপুরই থাকছে। মাঝে মাঝে রাস্তা খুব খারাপ আসছে, তো এই অফ রোডিংয়ের মধ্যে 75-80 কিলোমিটার যাওয়াটা কিন্তু একটু টাফ ব্যাপার টাইমের মধ্যে। রাস্তার যা কঠিন অবস্থা, তাতে এই রাস্তায় খুব বেশি স্পিডে যাওয়াটা সম্ভব নয়। বেশ কঠিন ব্যাপার, আর যেরকম ঝুড়ো রাস্তা, একটু ভয়ও লাগছে যদি মানে স্কিড করে যায়। যত পাহাড়ে উঠছি তত রাস্তার অবস্থা বেশ খারাপ হচ্ছে। ম্যাপটা চালিয়ে রেখেছি কারণ বুঝতে সুবিধা হবে যে কতটা পথ এলাম। এই যা ধুলো উঠছে, তাতে মোবাইলটা না ভবলীলা সাঙ্গনে। মানে এই প্রথম দুদিনে যা এক্সপিরিয়েন্স হচ্ছে, মানে বেশ বেশ কঠিন। তারপর উল্টো দিক থেকে যেভাবে লরি আসছে, গাড়ি আসছে, মানে পুরো ধুলো উড়িয়ে দিয়ে যাচ্ছে। বেশ খানিকটা পথ আমরা পাহাড়ে উঠে গেছি। বাঁদিকে রয়েছে খাদ, দেখতেই পাচ্ছ, আর ডান দিকে পাহাড়, তার মধ্যে লরি যাচ্ছে, পুরো ধুলো উড়াতে উড়াতে যাচ্ছে। সময়ও অনেকটা পেরিয়ে গেছে। যা হোক করে আজকে উধামপুর পৌঁছতে পারলেই হলো। বেশি জোরে চালানো সম্ভব হচ্ছে না, তার কারণ হচ্ছে রাস্তার উঁচু নিচু রয়েছে, কারণ লাগেজ রয়েছে অনেক। তো একটা লাগেজ খুলে পড়ে গেলে আবার তাকে বাঁধতে গিয়ে সময় নষ্ট হবে। যাক, একটু ভালো রাস্তা পাওয়া গেছে। ও, লরিগুলো হচ্ছে গায়ের ওপর উঠে যাবে।
অনেকটা রাস্তা, খারাপ রাস্তা পাওয়ার পর একটু ভালো রাস্তা পাওয়া গেছে। পাহাড়ে সূর্য যখন ঢলে পড়ে দেখতে বেশ দারুণ লাগে। প্রায় সন্ধে হতেই চলেছে। তো আমরা এখন যাচ্ছি উধামপুরের দিকে, কারণ পাটনিটপ এখান থেকে বেশ অনেকটাই, আর আমার মনে হয় না আমরা ওখানে পৌঁছতে পারবো। তো উধামপুরটাকে আমরা ডেস্টিনেশন ধরে এগিয়ে চলেছি। তো দেখা যাক আলো কতক্ষণ থাকে। এখন প্রায় বাজে সন্ধে 7:30। রাস্তায় আলো নেই বললেই চলে, এখানে আলো অনেকক্ষণই থাকে। আবার কি হলো রে বাবা, কি হলো রে? উল্টো দিক থেকে গাড়ির আলোগুলো এমনভাবে আসছে, পুরো চোখ ধাঁধিয়ে দিচ্ছে। এই অন্ধকারে পাহাড়ের মধ্যে গাড়ি চালানোর একটা থ্রিল আছে। ও এক একটা গাড়ি যাচ্ছে, পুরো অন্ধকার দেখছি তারপর চোখে, মানে এত আলো দিয়ে যাচ্ছে, চোখে অন্ধকার দেখিয়ে দিচ্ছে। পাহাড়ের এই বিদঘুটে অন্ধকারে ফগ লাইটটা বেশ ভালোই কাজ করছে, মানে টেস্টেড। আর এই মাঝে মাঝে হোটেল বা বাড়ি যাই হোক না কেন, এই আলোগুলো যেন ঠিকরে ঠিকরে রাস্তায় আলো দিয়ে দিচ্ছে। ভালোই লাগছে এরমভাবে যেতে। প্রায় 1 ঘন্টা 1.5 ঘন্টার ওপর হয়ে গেল আমরা এই অন্ধকারের মধ্যে গাড়ি চালাচ্ছি। হোটেল আসতে আরও বেশ খানিকটা সময় বাকি। শরীরটা এবার বেশ ক্লান্ত লাগছে। আর উল্টো দিক থেকে গাড়ির আলোগুলো মানে চোখটাকে জুড়িয়ে দিচ্ছে। এত মাঝে মাঝে ধাঁধালো দেখছি চোখে, যে এইরকমভাবে আরও কিছুক্ষণ গাড়ি চালানোটা বেশ কষ্টকর বলেই মনে হচ্ছে। বাবা, এত অন্ধকারের মাঝখানে এত আলো, পুরো এলডোরাডো খুঁজে পাওয়ার মতো ব্যাপার। আমরা এখন উধমপুর শহরের মধ্যে দিয়ে যাচ্ছি। হোটেলের খুব কাছেই চলে এসেছি, ম্যাপ বরাবর যা দেখাচ্ছে। সামনেই মনে হচ্ছে হোটেল। অবশেষে আমরা আমাদের হোটেলে পৌঁছে গেছি। ডান পাশে আমাদের হোটেল, হোটেল হাইওয়ে। চলো দেখা হচ্ছে হোটেলের ভেতর গিয়ে। ফাইনালি উই রিচড।